নমস্কার। আমি এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে সুকৃতি রঞ্জন বিশ্বাস এই নাগরিকত্ব সম্পর্কীয় বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। এই ভিডিওটা করার পরিকল্পনা আমার মাথায় এলো আমি যখন দেখলাম যে 15ই মার্চ মানে আজকের কাগজে এখানে আনন্দবাজার অসীম সরকার এবং মুকুটমণি অধিকারী তাদের কাছে প্রশ্ন করেছেন যে তারা এই যে CAA 19 হলো এইটাতে তিনি বা তার পরিবারের কেউ আবেদন করবেন কি না। প্রশ্নটা কাকে করেছে এবং যেটা আনন্দবাজার ছেপেছে, প্রশ্নটা করেছে কবি অসীম সরকার এবং মুকুটমণি অধিকারী, এই দুজনকে, এবং সেইটাই আনন্দবাজার ছবি দিয়ে ছেপে দিয়েছেন। আমার মনে একটা প্রশ্ন এলো যে এই যে বেনাগরিক হিসেবে পশ্চিমবঙ্গে বসবাস করা মানুষ যারা, আমার মনে হয় এইটা 1.5 কোটি থেকে 1,80,00,000 লোক হবে। তার মধ্যে এই দুজন মানুষ দুজনই তফসিলি সম্প্রদায়ের মানুষ। তাদের কাছে প্রশ্ন করা হলো, অন্যদের কাছে প্রশ্ন করা হলো না কেন? আসলে সাধারণ মানুষ তো বটেই, এমনকি এই আনন্দবাজার, অন্যান্য মিডিয়া, বিদ্বান বুদ্ধিমান লোক যারা এই রাজ্যে বসবাস করেন, তাদের অধিকাংশের মধ্যে, সবার কথা আমি বলছি না, একটা ধারণা আছে যে এই সমস্যা বোধহয় শুধু মতুয়াদের সমস্যা। এটা যদি তারা ধারণা করেন তাহলে এটা যে খুব ভুল ধারণা করেছেন তা নয়। আইনত সবার সমস্যা, কিন্তু কার্যক্ষেত্রে সমস্যায় পড়েন। আমাদের দেশের বাংলায় বলে বলির পাঠা। এই বলির পাঠা যারা হন তারা এই সব সম্প্রদায়ের লোকজনই হন। এ পর্যন্ত যারা জেল খেটেছেন, যাদের ডিপোর্ট করা হয়েছে, মানে পুশব্যাক করা হয়েছে, সেটা উড়িষ্যার নবরঙ্গপুর জেলা হোক, মালকানগিরি জেলা হোক, বা উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলার মহাকালপাড়া ব্লকে ওই যে 1551 জনকে নোটিশ ধরানো হলো, তারা ঘুষ করাতে যে কয়জন জেল কাটলো 8-10 মাস, তারাও শিডিউল কাস্ট। আরও নির্দিষ্ট করে বললে নমশূদ্র। বলাগড়েও তাই, নদিয়া, ওই যে যাত্রাপুর, তাহিরপুর, এই অঞ্চলে বহু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। বা এখানে মমতা ব্যানার্জি ওই যে 375 জনের ভোটার তালিকার একটা লিস্ট যেটা পার্লামেন্টের মধ্যে ছুঁড়ে মেরেছিলেন, ওইগুলো সব দেখলে দেখবেন যে অধিকাংশই না, সবটাই শিডিউল কাস্ট, তার মধ্যে অধিকাংশটা হলো নমশূদ্র। ফলে এই দুজনের সম্পর্কে প্রশ্ন করেছেন, ছেপেছেন, এটা সেদিক দিয়ে ঠিক আছে, কিন্তু একটা ধারণাগত ভুল হচ্ছে। সেটা হলো এই 1.5 কোটি 1,80,00,000 লোক যদি ভারতবর্ষে আইনত বেনাগরিক হিসেবে বসবাস করেন, তার মধ্যে হয়তো 50 লাখ লোক নিম্নবর্ণীয় মানুষ হবেন বা এরকম হবেন, শিডিউল কাস্ট হবেন। বাদ বাকি যারা, তারা কিন্তু অন্যরা, সেটাই বেশি।
ফলে এই ধারণাটা একটু পাল্টানো দরকার। এই ধারণা না পাল্টাবার জন্যে আইন পরিবর্তনের প্রচেষ্টা, উদ্যোগ, আন্দোলন গতি পাচ্ছে না। সবাই ভাবছেন আমরা বোধহয় ঠিক আছি, শুধু সমস্যা হচ্ছে মতুয়াদের। বিষয়টা কিন্তু এমন নয়। আমি এই জন্যেই কথাগুলো বলছি। এই কথাগুলো বলার পরে না, সাথেই আমি যোগ করি। দেখুন, আমি অসীম সরকার তো আমাদের সমাজের মানুষ, আমার খুবই পরিচিত। আমার বাড়িতেও কয়েকবার এসেছেন, খেয়েছেন। আমরা আত্মজ, অন্তজ শ্রেণীর মানুষ, আমরা আত্মজ। কিন্তু তাহলেও আজকে সমাজের স্বার্থে তারা যেটা করেছেন, যে পার্টিতে গেছেন এবং যেভাবে তারা প্রচার করছেন মানুষকে বিভ্রান্ত করার জন্যে, সেক্ষেত্রে অধিকাংশ মানুষের স্বার্থে এই কথাগুলো না বললে অনুচিত কাজ হবে। আবার আমি যদি যেভাবে বলবো বলে ভাবছি, এটা বললে এটা অশোভনীয় হবে কিনা, অভদ্রতা হবে কিনা, এটা নিয়েও আমার মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করি এই এখন বলতে গিয়েও একটা দ্বিধার মধ্যে আছি। যা হোক, যদি খারাপ লাগে কারুর, আপনারা ক্ষমা করে দেবেন, কথাগুলো বলি। দেখুন, এখানে অসীমবাবুকে প্রশ্ন করা হয়েছে সিএএতে নাগরিকত্বের জন্য আপনি বা আপনার পরিবারের কেউ আবেদন করবেন কি না। একই প্রশ্ন করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। উত্তর দুটো কী লিখেছে, এই যে আনন্দবাজার, আজকের আনন্দবাজার, দেখুন এই যে উত্তর কী লিখেছেন। উত্তর কি বলেছেন? অসীমবাবু বলেছেন, আমি কেন নাগরিকত্বের জন্য আবেদন করতে যাব? আমার জন্ম বনগাঁর সুভাষপল্লীতে 1960 সালে। আমি তো এমনিতেই নাগরিক। আমার বাবা মা 1956 সালে এদেশে এসেছিলেন, তারা প্রয়াত। কি বললেন? বললেন তিনি আবেদন করবেন না। কারণ বললেন কেন করবেন না, তিনি এদেশের নাগরিক। আবার মুকুটমণি অধিকারী কি বললেন? এসব তো বিজেপির লোক, বিজেপির লোকসভার ক্যান্ডিডেট, বিজেপির অ্যাসেম্বলির সদস্য। ইনি বলছেন, মুকুটমণি অধিকারী বলছেন, আমার পরিবারের কারো নাগরিকত্বের জন্য আবেদন করার প্রয়োজন নেই। আমাদের পরিবার দেশভাগের সময়েই ভারতে চলে এসেছিলেন। শুনলেন তো? আমি এই দুজন নিয়ে আলোচনা করছি এই কারণে যে অন্যরা একটু বুঝুন। আর যারা আছেন বিজেপি সাপোর্টার, যাদের অমিত শাহ বলছেন কোনো ভয় নেই, মা ভই, আপনারা আবেদন করুন, কিন্তু তাদের নেতারা কিন্তু সাহস পাচ্ছেন না। ফলে এইটা থেকে কিছু শেখার আছে কি না সাধারণ মানুষ যারা, যে তারা করবেন কি করবেন না, মূলত এই কারণেই আমি বলছি। এখন কেউ বলতে পারেন যে অসীমবাবু, মুকুটমণি অধিকারী যা বলছেন তাদের তো করার দরকার নেই, তাই না? এটা তো, এই প্রশ্নটা আমাকে কেউ করবেন। তা আমি বলছি যে সবাই যদি একই কথা বলে যে আমাদের করার দরকার নেই, আমরা তো এই দেশের নাগরিক, 50 সালে আগে এসেছি, হবে? হবে না। কারণ কাগজ চাই। কাগজ দেখাবো না বললে হবে না। ওই কাগজ দেখাবো না বলে সিনেমার আর্টিস্ট, বড় বড় মানুষ, তারা যারা এই আন্দোলন করেন, তাদের কিন্তু প্রায় সবার কাগজ আছে। তারা মনে করে আছে। আমার তো মনে হচ্ছে ওই কাগজ কোনো কাজে লাগবে না যদি ঠিক ঠিক এনআরসি হয়। তো যাই হোক, তারা বলেন কাগজ দেখাবো না। কেন কাগজ দেখাবেন না? কাগজ থাকলে দেখাতে কি অসুবিধা? একটা চাকরি যখন করতে যাই,
আমরা আমরা কাগজ দেখাই না, আমার মার্কশিট দেখাতে হয়, আমার সার্টিফিকেট দেখাতে হয়। আমি পাসপোর্ট যখন করতে যাই, আমি যদি বলি কাগজ দেখাবো না, পাসপোর্ট হবে? হয় না, আমরা কাগজ তো দেখাই। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাগজ দেখাতে হয়, এইটাই নিয়ম, দেখাই আমরা সবাই। কিন্তু এই একটা ব্যাপারে কাগজ দেখাবো না, এটা কেন? আর সেটা কি শুনবে? এই আন্দোলনের কোনো মানে নেই। যাক, সেটা অন্য আরেকটা প্রশ্ন। অসীমবাবু বলছেন আমার জন্ম 1960 সালে, হতে পারে 60 সাল বা তার আশেপাশে, ওইটাই হয়তো স্কুলের সার্টিফিকেটে আছে, সেটা ঠিক আছে। কিন্তু জন্মটা উনি বলছেন সুভাষপল্লীতে, এইটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে এই রিপোর্টাররা একবার জিজ্ঞেস করবেন যে এইরকম করে একটু দেখান তো আপনার জন্মের সার্টিফিকেটটা। উনি তখন বলবেন ওই সময় তো জন্মের সার্টিফিকেটের নিয়মকানুন ছিল না। তা সে তো সবাই বলতে পারে, কিন্তু তাই বললে কি গভর্নমেন্ট শুনবে? অন্তত আসামের অভিজ্ঞতায় বলতে পারি, এসব বললে শুনবে না। আসামের ওইটা তো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়েছে, তারা এরকমভাবে বললে মানেনি, কাগজ দেখাতে হয়েছে। ওই কাগজ দেখাবো না বলে বললে হবে না, বা মুখে বলে দিলে হবে না। আমি তারপরে বলেছেন যে অসীমবাবুর মা বাবা 56 সালে এসেছিলেন, আসতে পারেন, কিন্তু 56 সালের আগে এসেছিলেন তার ডকুমেন্ট লাগবে। আমি যতদূর জানি অসীমবাবু 56 সালের কাগজ দেখাতে পারবেন। আমি যেটা জানি সেটা যে 100% সত্যি এটা নাও হতে পারে। তার খুব কাছের লোকজন যেটা বলেছেন সেইটা আমি আপনাদের একটু বলি, যদি ভুল হয় তাহলে অসীমবাবু তো সবসময় ভিডিও টিডিও করেন, উনি আরেকটা ভিডিও করে জবাবটা দেবেন বা সত্যিটা মানুষকে জানাবেন। সেক্ষেত্রে আমি যদি ভুল বলি আমি ভুল স্বীকার করে নেব। তা আমি যেটা জানি সেটা আপনাদের আমি বলে দিই। আমি যেটা জানি সেটা হলো এই, অসীমবাবু গোপালগঞ্জের লোক, ওই সাতপাড় অঞ্চলের লোক, বাড়ির অবস্থা ভালো ছিল, অনেক জমি জমা ছিল, তার না, তার ঠাকুরদার অনেক জমি জমা ছিল। তো তিনি এসেছিলেন, এসে উত্তরবঙ্গে ওই শিলিগুড়ির আশেপাশে, সেই সময় তো জমির দাম প্রায় কিছুই ছিল না, তিনি অনেক জমি কিনেছিলেন। সে জমির দলিলটা বোধহয় অসীমবাবুর কাছে আছে, সেগুলো সব বেহাত হয়ে গেছে। সে জমি উনি দখল করতে পারেননি। কারণ দখল করতে না পারার কারণটা কি? দখল করতে না পারার কারণ হলো ওইটা কিনেছিলেন, কিন্তু তারপর আবার তারা ফিরে ওই দেশে চলে গিয়েছিলেন। বোঝা গেল ব্যাপারটা? আবার দেশে চলে গিয়েছিলেন, যে কারণে জমি সব হাতছাড়া হয়ে গেছে। অসীমবাবুরা এই দক্ষিণ 24 পরগনায় কিছু জমি কিনেছিলেন অনেক আগে, সেগুলো হাতছাড়া হয়ে গেছে। সেটা কেনার পরেও বাংলাদেশে চলে গেছিলেন বা পাকিস্তানে চলে গেছিলেন। ফাইনালি অসীমবাবু তার পরিবার এসেছে আমি যতটা জানি 71 সালের মুক্তিযুদ্ধের পরে, এবং তিনি যখন এসেছেন, এসে আমাদের নবশূদ্র মানুষের যে অবস্থা, আমিও ওদেশ থেকে এসে আমাদের আত্মীয়র বাড়ি, এর বাড়ি, তার বাড়ি, এখানে ওখানে লজিং থেকেছি, আস্তে আস্তে একটু লেখাপড়া শিখে একটা চাকরি বাকরি পেয়ে এইভাবে আমরা অধিকাংশ মানুষ এইভাবে এস্টাবলিশড হয়েছি। এর মধ্যে কোনো আমি এটাকে কোনো দোষের কিছু মনে করছি না, অমর্যাদার কিছু বলে মনে করছি না। অসীমবাবুও খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছেন। শুনেছি এমনকি ওই রেল লাইনের ধারেও তাকে বাস করতে হয়েছে, এই বনগাঁতে। তিনি প্রথমে বোধহয় জমি কেনেন বা তার পরিবার জমি কেনেন হেলেঞ্চা, বাগদা হেলেঞ্চা এলাকায়। পরে সেইটা বিক্রি করে দিয়ে এখন একটা ওনার বাড়ি আছে ওই বনগাঁ রেল স্টেশনের পাশে, ওইটা কেনেন। এইটা তার বন্ধুবান্ধব আমাকে বলেছেন। পরে উনি আরেকটা গান বাজনা করেন, ইনকাম ভালো করেন, আরেকটা
মেন লাইনে আর একটা বাড়ি করেছেন, সেখানেই বোধহয় এখন উনি থাকেন। অসীমবাবু জীবনে খুব কষ্ট করেছেন। উনি ওই রামযাত্রা এই সব গেয়ে বেড়াতেন। আর এইগুলো তো সিজন আছে, বর্ষার সময় তো এইগুলো হয় না। বর্ষার সময় এমনকি ট্রেনেও গান গেয়ে তিনি পয়সা আদায় করেছেন, ভিক্ষে করেননি। তিনি এখনও গান গেয়ে পয়সা নেন, পারিশ্রমিক নেন, সে সময় সেটাই করেছেন। ট্রেনে যেটা করেছেন সেটাও তাই। আমি এটাকে নিন্দা করার জন্যই বলছি না। আমি যেটা বলছি সেটা হলো যে তিনি বলছেন যে তার আবেদন করার দরকার নেই, তিনি এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। আমি এইটাকে যে উনি ঠিক বলছেন না এইটা বলার জন্যই বলছি। এবং এইটা বলার জন্য বলছি তার কারণ তিনি তার সাপোর্টারদের বলছেন দরখাস্ত করে, অথচ নিজে সাহস পাচ্ছেন না। আমি বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে আবেদন করাটা কত কঠিন। তার নেতা নানান রকম কথা বলছেন, বলে তিনি আবেদন করার পথটা এড়িয়ে যাচ্ছেন। তা উনি বলছেন ওনার ঠাকুরদা 1956 সালে এসেছিলেন। ঠিক আছে, 56 সালে এসেছিলেন, তাতে কী হয়েছে? দেশের আইন কত? আইন 1948 সালের 19শে জুলাই, তারপরে আসলে তাকে নাগরিক সার্টিফিকেট করতে হবে কি না? সংবিধানে তো 6 ধারায় সেই কথা বলেছে। তা তিনি যদি এখানে এসেছেন 56 সালে, কিন্তু যদি আবেদন করে নাগরিক হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট আছে, সেটা অসীমবাবুর কাছ থেকে চেয়ে নিন, নিয়ে এরকম করে আবার ছেপে দিন, আমরা একটু দেখে নিই। আর না হলে ওই 56 সাল তো কোনো কাজে লাগবে না। 56 সালে আসাও যা, 2014 সালে আসাও তাই, এখনকার আইন অনুযায়ী। 2014 পরে আসলে আবার অন্যরকম হয়ে যাচ্ছে, সেটা তো একেবারে বেআইনি হয়ে যাচ্ছে। 2014তেও আসা যা, 56 সালে আসাও তাই। তাহলে কাগজ দেখাতে হবে যে 49 সালের আগে এসছেন। 56 সালে আসলে হবে না। 56 সালে আসলে তাকে নাগরিকত্বের সার্টিফিকেট দেখাতে হবে। অসীমবাবু সেটা দেখাক। অসীমবাবু 60 সালে জন্মগ্রহণ করেছেন। দেশের আইন বলছে 1969 সাল থেকে বার্থ সার্টিফিকেট, এই বিষয়টা আইনটা চালু হয়েছে। তো উনি তো 60 সালে জন্মেছেন, সেটা থাকা দরকার। যদি না থাকে তাহলে অল্টারনেটিভ ডকুমেন্ট। তাই এই অল্টারনেটিভ ডকুমেন্টের ব্যাপারটা এখনও অবধি তো এটা আইন বলে বলছে না, আইনে এটা এরকম কোনো অল্টারনেটিভ ব্যাপার নেই। তো তার বার্থ সার্টিফিকেট না থাকলে কে মানবে? সবাই তো বলবে আমি 60 সালে জন্মেছি, 50 সালে জন্মেছি বললে হবে? তাহলে অসীমবাবুর বার্থ সার্টিফিকেটটা লাগবে, বা বার্থ সার্টিফিকেট বিকল্প তিনি কি বলছেন সেটা একটু জানা দরকার। আসলে এসব বাহানা। এমএলএ হয়েছেন, ভাবছেন যে এখন তো বিপদ হয়ে গেল, আমি বাংলাদেশ, আমি যদি দরখাস্ত করি আমার এমএলএশিপটা থাকবে কি থাকবে না, এইসব নিয়েই তিনি দ্বন্দ্বে আছেন। আমি তার সাপোর্টারদের বলছি, দেখুন আপনার নেতা কিন্তু এ কথা সে কথায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, যাতে এই অবস্থার মুখোমুখি না হতে হয়। এই যে সিস্টেমটা করেছে, বড় বড় লেকচার দিচ্ছিলেন যে কোনো কাগজ লাগবে না, নিঃশর্ত নাগরিকত্ব, তার নেতারা বলেছেন তারা তো সব ভগবান, ইত্যাদি ইত্যাদি। মুকুটমণিও তাই বলেছেন। মুকুটমণিও বলেছেন যে দেশভাগের সময় চলে এসেছিলেন। কত সালে এসেছিলেন? কাগজপত্র আছে কি না? যদি না থাকে আদালতে গেলে কিন্তু এই আলোরানী সরকারের মতো অবস্থা হবে। আইনে যদি এই অসীমবাবু বলুন আর মুকুটমণি বলুন, আরও অনেক বাবু, আইনে গেলে কিন্তু ওই আলোরানী সরকারের মতো অবস্থাই হয়ে যাবে। ওসব মুখের কথায় কোনো কাজ হবে না, এবং সত্যি সত্যি তাদের নাগরিকত্ব নেই। আমি কথাগুলো বলছি এই কারণে, আরও কিছু নাম বলবো, তারপরে আমি কেন বলছি সেটা আপনাদের বলবো। ওই সেদিন একটা বোধহয় কোন টিভিতে আলোচনা হচ্ছিল, টেলিফোনে ধরেছিলেন আমাদের শান্তনু ঠাকুরকে এবং মমতা ঠাকুরকে।
শান্তনা ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি নাগরিক? তো উনি কী বলেছিলেন? বলেছিলেন নাগরিক মানে ওনার ওই ডোবাল লেনে ওনার ঠাকুরদার নামে বাড়ি আছে। আছে তো, আমরা জানি তো আছে। তো তাতে কী হয়েছে? ঠাকুরদার নামে বাড়ি থাকলে কি শান্তনু ঠাকুর নাগরিক হয়? কি করে হয়? আইন কানুনটা, মন্ত্রী হয়েছেন, আইন কানুনটা দেখে নিন। আর আমাদের সাংবাদিকরাও এরকম, সাংবাদিকরাও তো জানেন না, সঞ্চালকরাও জানেন না আইনটা। এই একটু আগে একটা ভিডিও করছিলাম, আমাদের বিশ্বনাথ চক্রবর্তী, তিনি তো রাজনৈতিক বিশ্লেষক, তিনি নিয়মিত থাকেন, ভালো বলেন, ঠিক আছে, কিন্তু সব বিষয়টা যেটা জানি না সেটা বলতে হয় আমি জানি না, না জেনে বিশেষজ্ঞ সাজার তো কোনো মানে হয় না। তা শান্তনু ঠাকুর তার কাগজ দেখাক, তার বার্থ সার্টিফিকেট দেখাক। শান্তনু ঠাকুরের ঠাকুর দেখানে থাকতে পারে, বাপ তো থাকতে পারে বাংলাদেশে, হয় না? এখানে পরিবার হিসেবে নাগরিকত্ব হয় না, ইন্ডিভিজুয়াল হবে। বাবা নাগরিক হতে পারে, ছেলে লন্ডনের নাগরিক হতে পারে, বাবা লন্ডনের নাগরিক হতে পারে, পাকিস্তানের নাগরিক হতে পারে, ছেলে ইন্ডিয়ান নাগরিক হতে পারে। এইটাই তো নিয়ম, এটা ইন্ডিভিজুয়াল। ফলে শান্তনু ঠাকুর, আমি যতটুকু বুঝি, শান্তনু ঠাকুরের বাবা বা ওই পরিবারের যারা, এমনকি আমি এক পেশে কথা কেন বলবো, মমতা ঠাকুরও তার নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে পারবেন না আমার ধারণা। আমি একটা অভিযোগ করলাম, অভিযোগের জবাবটা তিনি দিন, বা আপনারা সাংবাদিকরা জিজ্ঞেস করুন। কাগজ দেখতে চান, শুধু মুখে বললে হবে না, একটু কাগজ দেখুন না, দেখে সেটা একটু এরকমভাবে আনন্দবাজারে চেপে দিন না। নেই। এবারে আমার এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে তাহলে মুকুটমণির নেই, বড় বড় নেতা, শান্তনু ঠাকুরের নেই, মন্ত্রী, এখানে মমতা ঠাকুরের নেই, এমপি, দুবারের এমপি, এমএলএ আমাদের কবিবর অসীম সরকারের নেই, তার মানে নমদের এই সমস্যা, তাই তো? ব্যাপারটা এরকম নয়। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, বলতে তো অসুবিধা নেই, কারণ আমাকে অধীর চৌধুরী বলেছেন তার যে কোনো কাগজ নেই, তিনি বাবার হাত ধরে চট্টগ্রাম থেকে চলে এসেছিলেন। তিনি বলেছেন যে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলেছেন যে তার কোনো কাগজপত্র নেই। কোনো কাগজপত্র না থাকলে তিনি কিসের ভিত্তিতে ভারতবর্ষের নাগরিক? বলুন, কোন আইনের ভিত্তিতে? অমিত শাহ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুক, K-19 নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন কোন ক্লজে আছে, বলছেন তো? তা আমিও বলছি যে কোন ক্লজে আছে যে অধীরবাবু যখন কিশোর, সেই সময় তিনি বাবার হাত ধরে, জন্ম তার চিটাগাং বাংলাদেশ, চলে এসেছেন বহরমপুরে, তারপরে তিনি আর কোনো কাগজ করেননি। তিনি কোন আইনে ভারতের নাগরিক? 5 বারের সাংসদ, বিজেপি দলের, বিরোধী দলের নেতা। আমি কথাটা বলছি এই কারণে, অনেকবার তার কাছে গেছি যে একটা আইন করে, এই যে আপনারা যারা আছেন সমস্ত মানুষ যারা সত্যিকারের এখানে সব নাগরিক অধিকার ভোগ করেন অথচ আইনত বেনাগরিক, এইটাকে রেগুলারাইজ করুন। আপনারা দাবি করলেই হয়, একটা আইন সিদ্ধ করে নিন, একটা আইন করে বলুন যারা এই সব অধিকারগুলো পায় বা এই সময়ের আগে এসেছেন তারা নাগরিক। 2020, 2018 সালের আগে যারা এসেছেন তারা ভারতবর্ষের নাগরিক, একটা আইন করুন। তা না হলে তিনিও নাগরিক নন। আমি আপনাকে বলছি যে যে কেউ যাদের পয়সা আছে বা এখানকার যারা কোনো উকিল, একটা কেস করুন না হাইকোর্টে যে অধীর চৌধুরী ভারতবর্ষের নাগরিক নন, দেখি উনি জাস্টিফাইড করুন। করতে পারবেন? আমার তো মনে হয় না পারবেন। আমি 2005 সালের একটা ঘটনা বলি। একটা মিটিংয়ে ছিলাম, সেখানে আমি ছিলাম, রিপাবলিকান পার্টির এমপি RS গাবাই ছিলেন। এই গাবাইয়ের ছেলে কিন্তু ওই যে সুপ্রিম কোর্টে এখন যে গাবাই সাহেব আছেন না, সুপ্রিম কোর্টের জাজ, উনি হচ্ছেন ওই RS গাবাই সাহেবের ছেলে। ওই গাবাই সাহেব ছিলেন, তখন তিনি এমপি।
পরে তিনি বিহারের রাজ্যপাল হলেন, তারপরে কেরলের রাজ্যপাল হলেন, মারা গেছেন। তার আগে তিনি 18-20 বছর না 21 বছর বোধহয় মহারাষ্ট্রের উচ্চকক্ষের স্পিকার ছিলেন। তিনি আমাদের এই মিটিংয়ে ছিলেন। রামদাস আঠাউলে ছিলেন, যিনি এখন মন্ত্রী এই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়। মনমোহন সিংয়ের সাথে মিটিং, তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং, আর ওই জায়গাতে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার পাটিল। 2005 সালে কী পাটিল, আমি নামটা ভুলে গেলাম, মহারাষ্ট্রের। তাহলে মহারাষ্ট্রের ওরা 3 জন, আমি এবং মনমোহন সিং। আমি যখন বলছি এই সমস্ত কাগজপত্র দরকার, এই সমস্ত জিনিস আমাদের পাসপোর্ট করার জন্য চাইছে, আমাদের কাস্ট সার্টিফিকেটের সময় এই সমস্ত জিনিস চায়, চাকরি আসলে ডিআইবিএন করতে আসলে আমাদের এই সমস্ত কাগজপত্র চায়, তখন মনমোহন সিং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, আমাদের সামনে বলেছিলেন যে পাটিলজি এসব কাগজ তো আমার কাছে চাইলেও আমি দিতে পারবো না। মনমোহন সিংজি বলেছিলেন, এবং এটা ঘটনা। মনমোহন সিং যখন স্কুল ফাইনাল পরীক্ষার্থী, সেই সময় তিনি চলে এসেছেন, তার কাছে নেই কাগজপত্র। ফলে এইরকম একটা অবস্থা। এই যে এখন বিজেপির মন্ত্রীরা, আপনি একটু খোঁজ নিন, ওই আদবানি তো সিন্ধু প্রদেশ থেকে এসেছিলেন, একটু খোঁজ নিয়ে দেখুন যে দিতে পারেন কি না। সন্দেহ আছে, আমার সন্দেহের কারণও আছে। আমি একটু কাছাকাছি চলে আসি। এই প্রক্রিয়ার মধ্যে আমি জানি না কে আবার কীভাবে নেবে, আবার সমস্যা তৈরি হয়ে যায় কি না। হওয়ার কথা নয়, আমার যুক্তিতে মনে হচ্ছে এই আলোচনাটা করা দরকার এই কারণে, অবস্থাটা যাতে আমাদের দেশের সাধারণ মানুষও বুঝতে পারেন। সাধারণ মানুষ যে ভয়ের মধ্যে আছেন, আপনারা বিশ্বাস করবেন না, দিনে অন্তত 50টা টেলিফোন আসছে, তার মধ্যে 5 জন হাউমাউ করে কাঁদছেন যে আমরা এখন কি করব, মানে কতটা আতঙ্কের মধ্যে আছেন। আমি তাদের অন্তত খানিকটা আশ্বস্ত করার জন্য আমি এই উদাহরণগুলো আমার বলার দরকার হয়ে পড়েছে। আমাকে একদিন সুজন চক্রবর্তী, সিপিএমের নেতা, এই যে এবারে দমদম কেন্দ্র থেকে লড়াই করবেন, আগেও এমপি ছিলেন, তিনি একদিন ওনাদের পার্টি অফিসে আসলেন বারাসাতে, এসে আমাকে টেলিফোন করলেন। আমরা একটু এই বিষয়টা নিয়ে কথাবার্তা আমাদের চলছিল, আরও কিছু আলোচনা করার ছিল। উনি বললেন, সুকৃতিবাবু আপনি কোথায় আছেন? বললাম বাড়িতে আছি। বললো আমি একটু বারাসাতে এসেছি, আপনি কি একটু আসতে পারবেন? আমি 4:30 অবধি আছি। তখন বোধ হয় ওইরকম 2:30-3টা বাজে। আমি তড়িঘড়ি চলে গেলাম, এবং আমরা বসেছিলাম সিপিএম পার্টির উত্তর 24 পরগনার সেক্রেটারি, নামটা মনে হচ্ছে মৃণাল চক্রবর্তী হবেন বোধ হয়, ওনার চেম্বারে বসে আমরা আলোচনা করছিলাম। করতে করতে এই আইনের প্রসঙ্গ আসলে এই সুজনবাবু বলছেন যে আমিও তো যখন এরকম ছোট ছিলাম বাবার সাথে চলে এসেছি। 60-এর দশকের কথা বললেন, 60-এর দশকের শেষের দিকে বললেন যতদূর মনে হচ্ছে। যাক, 60-এর দশকে, তা আমারও তো কোনো কাগজপত্র আমি এখানে এসে করিনি। তার কথা শুনে মৃণাল চক্রবর্তী বলছেন, সুজন চক্রবর্তী বললেন উনি বরিশালের লোক ছিলেন, মনে পড়লো তাই বলছি। আর মৃণাল চক্রবর্তী বললেন যে আমার তো ছিল এই সাতক্ষীরের এখানে, মানে খুলনা সাতক্ষীরে, তা আমিও তো ওরকম এসে 62 সাল না 64 সাল বললেন বাবার সাথে চলে এসেছে, আমারও তো কোনো কাগজপত্র নেই। আমি কথাগুলো বলছি, এইটা হলো অবস্থা। এটা শুধু এই যে কাগজে আসছে অসীমবাবু আর মুকুটমণি নন, এটা সব ব্যানার্জি চ্যাটার্জি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি জানি না, ঘটি না বাঙাল তাও আমি জানি না, হিসেব করলে দেখবেন যে এই একই অবস্থা। তাহলে এই অবস্থার মধ্যে আমরা বসবাস করছি, এবং এই আইনটা যদি এই বাবুরা জানতেন, নেতারা জানতেন যে একটা রেগুলারাইজ করা দরকার, না হলে তারাও বেনাগরিক, তাদেরও মৃত্যু হবে বেনাগরিক হিসেবে, যত বড় নেতাই হন আইনত এইটাই হলো প্রভিশন। তারাও বোধহয় ভাবেন, এখানকার উচ্চবর্ণ হিন্দুরা, বড় বড় বাবুরা, নেতারা মনে করেন এ সমস্যা শুধু মতুয়াদের সমস্যা, মতুয়ারা আন্দোলন করেন, কিন্তু বিষয়টা তেমন নয়। আর বিজেপির যারা এখন সাধারণ কর্মী, তারা একটু দেখুন,
নানা মিথ্যে কথা বলে, আমি মিথ্যে কথা বলছি যদি প্রমাণ দেখান শান্তনুবাবু, অসীমবাবু, মুকুটমণি অধিকারী যদি দেখান তখন আমি ভুল স্বীকার করব। কিন্তু আমি এখনও বলছি, আমি কনফিডেন্সের সাথে বলছি তারা মিথ্যে কথা বলছেন। তাদের যে পজিশন, তাদের নাগরিকত্ব অর্জন করতে হবে, করা উচিত, কিন্তু আবেদন করতে সাহস পাচ্ছেন না, অথচ তার সাপোর্টারদের বলছেন আবেদন করেন। এইটা ঠিক নয়। এবং সাপোর্টারদের বলি, নেতাদের দেখে শিখুন, তারা যেটা করে সেটা করুন। তাদের অবস্থা আপনার অবস্থা একই। 56 সাল আর 2014 সালের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি 2014 বলছি এই কারণে, ওই যে যারা নাগরিক তারা তো নাগরিক। 3 ক্যাটাগরির লোক হয়েছে এখন আমাদের দেশে। যারা নাগরিক তারা নাগরিক, আরেকটা হয়েছে 2014 আগে যারা এসেছেন, মানে 1948 সাল থেকে 2014 এই যারা এসেছেন তারা হচ্ছেন ভারতের বেনাগরিক কিন্তু বৈধ বসবাসকারী। আর 2014 পরে যারা, তারাও ভারতে বেনাগরিক কিন্তু তারা আইন অনুযায়ী অবৈধ বসবাসকারী। ফলে 14 আগে যারা, তারা আবেদন করার অধিকারী। যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ হন, তাদের করতে বলছে, নেতারা করবে না। এইটা থেকে যদি কিছু শেখার থাকে সেটা একটুখানি শিখে নিতে হবে। এর সাথে আমি আরও 2-1টা নাম যোগ করি। আসামের সময় আমরা এখানে কাগজে দেখিনি, ফখরুদ্দিন আলী আহমেদ তার পরিবার এনআরসির তালিকা থেকে নাম বাদ গেল। মানে যারা একটু বড় বড় পরিবারে আসেন তারা যদি ভাবেন শুধু মতোগুলো ধরা পড়বে, অন্যরা ধরা পড়বে না, এটা কিন্তু ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি এ মানব না, তা মানব না, এনআরসি মানব না, এ আইন মানব না, সে আইন মানব না, কিন্তু আইন যে মানতে বাধ্য সেটা দেখেছেন। নাহলে পার্থ চট্টোপাধ্যায় জেলে যান না, ঠিক কিনা? তিনি তো মুখ্যমন্ত্রী, কিন্তু তার দ্বিতীয় ব্যক্তি শিক্ষামন্ত্রী জেলে যেতে হলো, জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে যেতে হলো। সর্বশক্তিমান নন। এখানকার এই যারা ভাবছেন যে শুধু মতুয়াগুলো ধরা পড়বে, ব্যাপারটা এইরকম কিন্তু নয়। ফখরুদ্দিন আলী আহমেদ আমাদের রাষ্ট্রপতি ছিলেন, কাগজপত্র হয়তো ছিল না, জোগাড় করা ছিল না, দিতে পারেননি, নাম বাদ গেছিল, পরের নামটা উঠেছে, কাগজপত্র জোগাড় করে তিনি দিয়েছেন। তারা তো আসলে এখানকার লোক। তপোধীর ভট্টাচার্য নাম শুনেছেন, তারও নাম বাদ গেছিল, তার পরিবারে আরও কিছু লোকের নাম বাদ গেছিল। বিখ্যাত মানুষ, আসাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আমার সাথে পরিচয় আছে, আমাকেও চেনেন, তার নাম বাদ গেল। কেন বাদ গেল? কাগজপত্র ছিল না, বা কাগজপত্র তার ছিল, তারা ওখানকারই আইনত 71 সালের আগে গেছেন, তা সত্ত্বেও বাদ গেছিল, কাগজপত্র দেননি বলে। আর এখানকার এই যাদের নাম বলছি, এরকম বড় বড় যারা, তারা তো আসলে, কারণ ওখানে তো 71 ছিল সীমারেখা, আর এখানে তো 48। কেউ 48-এর আগে এসেছেন 47-এ, কিন্তু কাগজ দেখাতে গেলে দেখবেন একটা জমি কিনেছেন ওই 48-এর পরে। ফলে এসেছি বললে তো হবে না, ডকুমেন্ট দেখাতে হবে। ফলে এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। আর এইটাকে বুঝে আমি বলবো যে এই যাদের বলছেন, অমিত শাহ বলছেন, বিজেপির নেতারা বলছেন আবেদন করুন, আবেদন করুন, আমার তাদের কাছে আবেদন হলো যে আবেদন এক্ষুনি করবেন না। আবেদন করার কোনো সময়সীমা K-19 আইনে বলেনি, তার রুলসেও বলেনি। এবং আপনারা শুনেছেন অমিত শাহ তার এই যে সাক্ষাৎকার দিয়েছেন, তিনিও বলেছেন যে আমরা কোনো সময়সীমা করিনি। ফলে যে অবস্থা আছে, যেসব কাগজপত্র বলেছে, মানে এখন ওদের পার্টির মধ্যে থেকেই দাবি উঠছে। অসীমবাবু টাবু এখন তো একদম মুখে চুনকালি হয়ে গেছে, মুখ চুন হয়ে গেছে। তারাও এখন বলার চেষ্টা করছে যে এটা ঠিক হয়নি। অনেক জায়গা থেকে তাদের দলে, তাদের বিভিন্ন সংগঠন থেকে উঠছে যে এই বাংলাদেশের কাগজ কি করে দেখাবে, এটা তো কেউ পাবে না। ফলে আমরা বলছি যে এটা করতে যাবেন না। যদি 1-2 জনের কাছে থাকে, আপনারা এখন করবেন না। আসুন একসাথে একটা আন্দোলন করি। কারণ আমি যেটা মনে করছি, বিজেপি যেভাবে বলেছেন তারা নাগরিকত্ব দিতে চান, তারা এই জায়গা থেকে সরতে পারবে না। তাদের এই কমিটমেন্ট থেকে রাজনীতি করতে গেলে সরে যেতে পারবে না। তারা
দেব বলে নানান রকমের ফন্দি ফিকির করছে যাতে না পায়, কিন্তু বলছে তো, এই কমিটমেন্টটা তো তারা করছে। তৃণমূল কংগ্রেসও বলেছে যে 5 বছর থাকলে এখানে নাগরিকত্ব পাওয়া উচিত, তার মানে তারাও এদের নাগরিকত্ব হয়ে যাক এটা চান। সিপিএম কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সাথে একসঙ্গে 5 ফেব্রুয়ারি প্রেস কনফারেন্স করে প্রেস ক্লাবে তারা বলেছেন। তাহলে সব দল যখন চায় যে এই যে মানুষ যারা ভারতে এসে পড়েছেন তাদের একটা আইন করে তাদের এখানকার ডিফ্যাক্টো লিভিং এক্সিস্টেন্স, যেটা আইনিভাবে হোক বেআইনিভাবে হোক তারা এখানে বাস করছে, এইটাকে একটা আইন করে রেগুলারাইজ করো, আইনই করে দাও, আইন সঙ্গত করে দাও। সবাই যখন চাইছে আপনারা মুষড়ে পড়বেন না, আবার ঘরে বসেও থাকবেন না, রাস্তায় নামুন আমাদের সাথে, বা আপনাদের সাথে আমরা আছি। আমি আপনাকে বলছি 1 বছরের মধ্যে এই আইন পরিবর্তন করে যারা আমরা ভারতবর্ষে বসবাস করি প্রত্যেকটা মানুষকে নাগরিক ঘোষণা করে আইন তৈরি হবে, হতে বাধ্য। এবং এই আইন যদি হয় তখন হিন্দু মুসলমান ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আর থাকছে না, সবাই নাগরিকত্ব পাচ্ছে। ফলে এখানে যারা বাস করে তারা ফলে হিন্দু মুসলিম ওই যে কথাটা উঠছিল যে এই আইনের মধ্যে সাম্প্রদায়িক অমুক তমুক আছে, সেটাও এই দাবির মধ্যে নেই। আমরা যে দাবি করেছি এই সমস্যাটাও সেখানে নেই, ফলে এটা হবেই। আমি শুধু আপনাদের কাছে হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করব, ওই 2-4 জন এই আবেদন করে এই যে সব মানুষের নাগরিকত্বের সমস্যা মেটার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, মানে সমস্যা জটিল না হলে, অ্যাকিউট না হলে সমাধানও হয় না। লোকে বলে না যে ওই একেবারে ভোরবেলা গাঢ় অন্ধকার দেখলে বোঝা যায় যে সূর্য ওঠার সময় হয়ে গেছে। তাই এই গাঢ় অন্ধকার এখন, তার মানে নতুন সূর্য ওঠার সময় হয়ে গেছে। এইটাতে আপনারা 2-4 জন অ্যাপ্লিকেশান করে আর ডিস্টার্ব করবেন না। আমরা 20 তারিখে একটা মিটিং ডেকেছি মৌলালী যুব কেন্দ্রে। আমরা এইটা বলছি, এই জায়গাতে বিজেপি করেন কি সিপিএম করেন কংগ্রেস করেন তৃণমূল করেন এইটা ভাববেন না। নাগরিকত্বের আন্দোলনটা সবাই মিলে করতে হবে। তারপরে একটা ইস্যুতে তো মানুষ বিজেপি করে না, তৃণমূল করে না, সিপিএম করে না, তারপরে আপনারা যা খুশি করবেন, নাগরিকত্বের সমস্যাটা মেটান, তারপরে যে যার পছন্দ মতো রাজনীতি করেন। ফলে এখন যেহেতু আমাদের সবারই সমস্যা, আমাদের উদ্বাস্তুদের সমস্যা, সব মানুষ পার্টির যে বেড়া সেই বেড়া ডিঙিয়ে আসুন, একসঙ্গে আন্দোলন করি। 20 তারিখে মৌলালী যুব কেন্দ্রের কনভেনশনে আসুন, আপনাদেরও মতামত দিন এবং আসুন একটা সুনির্দিষ্ট দাবি সনদ তৈরি করে সেইটাকে আমরা সামনে রেখে আন্দোলনে নেমে পড়ি। দেখবেন 1 বছরের মধ্যে এই দাবি আমরা আদায় করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আমার বিশ্বাস বিভিন্ন যুক্তি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আমার এই বিশ্বাস জন্মেছে। আপনাদের এই আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য আবেদন জানিয়ে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।